করোনার কারণে এবছর আর খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। ছুটি বাড়ল ১৯ ডিসেম্বর পর্যন্ত। শীত আসার সাথে সাথেই বাড়ছে শিশুদের নিউমোনিয়া। এই জিনিসটা তো আমেরিকায় নেই, তা আমাদের কাছ থেকে শিক্ষাটা নেওয়া উচিত। দেশে শান্তি বজায় রাখা একান্ত প্রয়োজন। মাদক সন্ত্রাস জঙ্গিবাদ রুখতে গোয়েন্দা কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং পদ্মায় আর ১ মাস পরই দেখা যাবে পুরো সেতু। বসল ৩৭তম স্প্যান। বাকি থাকা ৪টি স্প্যানের মধ্যে ২টিই যোগ হবে এ মাসে। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। করোনার কারণে এবছর আর খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ল সাধারণ ছুটি। বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। মহামারীর কারণে চলতি বছরের ১৭ই মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষাবিদরা বলছেন, পরিস্থিতি মোকাবিলায় এ ছুটির বিকল্প ছিল না। করোনা মহামারী শুরু হবার পর গত মার্চ মাসে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরই ধারাবাহিকতায় মহামারী থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ১৭ই মার্চ থেকে প্রথম দফায় বন্ধ করা হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এরপর কয়েক দফায় বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছুটির মেয়াদ। চলতি মাসের ১৪ তারিখ এ ছুটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যেই আবারও বাড়ানো হলো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয় এর মেয়াদ। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এই ছুটির ঘোষণা। এ বিষয়ে কি ভাবছেন শিক্ষাবিদরা, জানতে চায় সময় সংবাদ। তারা বলেন, পরিস্থিতি মোকাবেলায় এ ছুটির বিকল্প ছিল না, তবে শিক্ষার মান নিয়েও সংশ্লিষ্টদের ভাবতে বলছেন শিক্ষাবিদরা। পরিস্থিতির কারণেই আমাদের এভাবে সহ্য করতে হচ্ছে। অনলাইনে আমরা যেটুকু পড়াচ্ছি সেটুকুর মধ্য দিয়ে অনেক চেষ্টা করা হচ্ছে যাতে বাচ্চারা অন্তত সিলেবাসটা পুরোপুরি না হলেও সিলেবাসে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সব বিষয়গুলি পড়াচ্ছে এবং অনলাইনে একটু পরীক্ষাও হচ্ছে। তাতে হয়তো কিছুটা শিখছে তারা, কিন্তু পুরোপুরি স্কুল যেটা সেটা তো আর হচ্ছে না। সাধারণ ছুটি ঘোষণার পর বিভিন্ন পন্থায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও এই সুবিধা শতভাগ শিক্ষার্থী পাচ্ছে না বলেও অভিমত ছিল এই শিক্ষাবিদের। যতই বলি না কেন যে অনলাইনে আমাদের শিক্ষা কার্যক্রম ভালো চলছে, সেটা কিন্তু প্রকৃতপক্ষে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের শহুরে ছাত্রছাত্রী যারা আছে তারা ম্যাক্সিমাম ১০% এর ফল ভোগ করছে, অর্থাৎ শিক্ষা কার্যক্রম অনলাইনে তারা গ্রহণ করতে পারছে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা ও পরীক্ষা না হওয়ায় জেএসসি, পিএসসি এবং এইচএসসি পরীক্ষায় অটোপাসের মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণের সিদ্ধান্ত নেয় সরকার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শীত আসার সাথে সাথেই শিশুদের নিউমোনিয়া বাড়তে শুরু করেছে। গত ১ মাসে প্রায় ৩ গুণ বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত সমস্যা, যেগুলোর বেশিরভাগই রূপ নিচ্ছে নিউমোনিয়ায়। আর এতেই শিশুদের করোনার ঝুঁকিও বাড়ছে। বছরের এই সময়টাতে তাই শিশুদের প্রতি বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। অক্টোবরের শুরুতেও ঢাকার শিশু হাসপাতালের বহির্বিভাগে গড়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ জনের বেশি রোগী আসেনি। গেল ২০ দিনে গড়ে ১৫০রও বেশি রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিছু উঠে যায়, হাত পা মনে করে বাঁকা হয়ে যায়, মুখ দিয়ে ফেনা উঠে যায়। তো সিরিয়াল ধরে বয়ে রয়েছে সকাল থেকে, এমন তো সিরিয়ালই বাইরে। জ্বর, পাতলা পায়খানা আর বমি। জ্বর হয় না, কিন্তু আজকে মানে কাশিটা একটু বেশি। ঠান্ডা, শ্বাসকষ্ট, কাশি, এই জাতীয় ঠান্ডা রোগী অতীতে যেমন ছিল এখনও আছে, তবে সামনে ঠান্ডা রোগী আরও বেড়ে যাবে। গত মাসে ভর্তি হওয়া ৫২০ জনের মধ্যে নিউমোনিয়া রোগী ছিল ৬৩ জন। চলতি মাসের শুরু থেকে হালকা ঠান্ডা পড়ায় রোগীর সংখ্যা আরও বেড়েছে। এক্সরে করার পরে দেখছি নিউমোনিয়া, পরে হসপিটালে ভর্তি হয়েছি। খিচ দিয়ে হাত পাও মানে সবুজ হয়ে যেতেছে, কালো হয়ে যেতেছে। না, এমনি জ্বর নাই, শুধু খিচ আর এমনি ঠান্ডা। এদিকে ১ নভেম্বর থেকে প্রথম ৮ দিনে এই শিশু হাসপাতালে ৩০৩টি করোনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ৫৫টির। করোনাকালে ঠান্ডার বিষয়ে আরও সতর্ক না হলে বিপদ বাড়বে বলে শঙ্কা চিকিৎসকদের। ঠান্ডা, জ্বর, কাশি, শ্বাসকষ্ট রোগী বেশি ভর্তি হচ্ছে এবং এই যে নিউমোনিয়াজনিত রোগীগুলোকে আমাদেরকে অবশ্য ভর্তি দিতে হচ্ছে। তো নিউমোনিয়াকে প্রিভেনশন করতে হবে, যেটা যাতে বাচ্চাদের মধ্যে না হয়। এবং এই নিউমোনিয়াতে দেখা যায় যে মানে ০ মাস বয়স থেকে শুরু করে ৫ বছরের নিচে বয়সী বাচ্চারা বেশি আক্রান্ত হয়। আবার দেখা যাচ্ছে ৭০ যারা বয়স্ক আছেন তারা বেশিরভাগ আক্রান্ত হচ্ছেন। এছাড়া ডেঙ্গু নিয়ে ঢাকার শিশু হাসপাতালে ভর্তি আছে ৫ শিশু। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে ঢাকা 18 আসনের উপনির্বাচনে কোনো কেন্দ্রে 5% ভোটও পড়েনি। ফাঁকা কেন্দ্র পরিদর্শন ও ভোট দেওয়া শেষে সিইসি বললেন, যুক্তরাষ্ট্রের ভোট গুনতে লাগে 5 দিন আর বাংলাদেশের 4-5 মিনিটেই শেষ হয় গণনা। ঘড়ির কাঁটায় দুপুর 12টা 25। ভোট গ্রহণ শুরুর প্রায় 4.5 ঘন্টায় উত্তরার আইইএস স্কুলের মহিলা কেন্দ্রে ভোট পড়েছে মাত্র 44টি, যদিও ভোটার সংখ্যা 3083। আরও কয়েকটি কেন্দ্রেও দেখা যায় কোনো বুথে 5-6টির বেশি ভোট পড়েনি। ঢাকা 18 আসনের উপনির্বাচনে অধিকাংশ কেন্দ্রই ছিল এমন ভোটার শূন্য। এর মধ্যেই ভোট দিতে এসে সিইসির মন্তব্য, বাংলাদেশের কাছ থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষা নেওয়া উচিত। তাদের ভোট গুনতে সময় লাগে 5 দিন আর বাংলাদেশে 4-5 মিনিটেই শেষ হয়ে যায় গণনা। আমারও একটা কথা আছে, আমাদের কাছ থেকে শিক্ষাটা নেওয়া উচিত, কারণ আমেরিকা 4-5 দিনেও ভোট গণনা করতে পারে না, আর আমরা এই মধ্যে 4-5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দেই। এই জিনিসটা তো আমেরিকায় নেই। নাম্বার 2 হলো তাদের কোনো সেন্ট্রাল ইলেকশন কমিশন নেই, কেন্দ্রীয়ভাবে নেই। সিইসির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় কমিশনার মাহবুব তালুকদার বলেন, বাংলাদেশ থেকে শিক্ষা নেয়নি বলেই নির্বাচনে হেরে গেছে ডোনাল্ড ট্রাম্প। আমাদের কাছ থেকে শিখতে হবে তাদের। ভালো কথা। তাহলে এর বিপরীত দিকও আছে, হ্যাঁ, যে বাংলাদেশ থেকে শিক্ষা পেলাম না বলে আমি নির্বাচনে হেরে যাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প সকাল 9:30টার দিকে নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী, করেন পাল্টাপাল্টি অভিযোগ। সাধারণ ভোটাররা সেখানে ভোট কেন্দ্রে যেতে পারতেছে না, ভয়ভীতি দেখাচ্ছে এবং শুধু আওয়ামী সন্ত্রাসী না, সাথে সাথে পুলিশ সেখানে সহযোগিতা করতেছে। আমার জানা মতে ঢাকা 18 আসনের কোথাও এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং আমার জানা নেই। আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় ঢাকা 18 আসন। নৌকা ধানের শীষ ছাড়াও আরও 4টি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এই আসনের উপনির্বাচনে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশের শান্তি বজায় রাখা একান্তভাবে প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোয়েন্দা কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। সকালে সামরিক গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি। এ সময় জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মাদকের মতো অপরাধের কবল থেকে সমাজ রক্ষায় গোয়েন্দা কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশও দেন সরকার প্রধান। দেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর কর্মকর্তারা এবার নতুন আবাসস্থল পেলেন। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেনা সদরের অভ্যন্তরে এসব নতুন স্থাপনা উদ্বোধন করেন সরকার প্রধান শেখ হাসিনা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই সংস্থায় কর্মরতদের বাসভবনের পাশাপাশি গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করা হয় কর্মকর্তাদের অফিসার্স মেস। প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসের পাঠ নিতে হবে গোয়েন্দা কর্মকর্তাদের। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দায়িত্ব পালন করতে হবে সমাজের শান্তি বজায়ও। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সশস্ত্র বাহিনী একান্তভাবে অপরিহার্য। তাই দেশের শান্তি বজায় রাখা একান্তভাবে দরকার। আমাদের দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস বা দুর্নীতি, মাদক এগুলির হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, সমাজকে এখান থেকে আমাদের বাঁচাতে হবে। যুব সম্প্রদায়কে মাদক সন্ত্রাস থেকে দূরে রাখতে পারলেই দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সততা নিষ্ঠার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি, মানুষের প্রতি কর্তব্য পালন করবেন, সেটাই আমাদের কামনা। আপনারা সেটাই করবেন। দেশকে জানতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে, সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। দেশের মানুষ ও জাতীয় স্বার্থের প্রতি দায়বদ্ধ থেকে দেশ সেবার আহ্বান জানান সরকার প্রধান। তাই দেশের শান্তি বজায় রাখা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 13 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1845 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,27,198 জন। দেশে একদিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 17,112 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 25,18,000 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,845 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,27,198 জন।
24 ঘন্টায় মারা গেছেন 13 জন। এ পর্যন্ত মারা গেলেন 6140 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1737 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,44,868 জন। কখনো মেডিকেলে পড়েননি, কোনো প্রাতিষ্ঠানিক সনদও নেই, তারপরও উচ্চ মাধ্যমিক পাশ করে বিভিন্ন কোর্স করে ডাক্তার। বছরের পর বছর ধরে মা ও শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলায় নিজস্ব চেম্বারে রোগী দেখছেন। কথিত এই চিকিৎসকের নাম উত্তম কুমার সাহা। জেলার সিভিল সার্জন জানান, শিগগিরই ভুয়া চিকিৎসকদের আইনের আওতায় আনা হবে। সাইফুর রহমান রকির রিপোর্ট। রোববার বাদে সপ্তাহে 6 দিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত রোগী দেখেন উত্তম কুমার সাহা। রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর বাজারে নিজস্ব চেম্বারে 40 বছর ধরে বিভিন্ন রোগের চিকিৎসা দিচ্ছেন তিনি। অভিযোগ উঠেছে, কুমিল্লা প্যারামেডিকেলে 2 মাস পড়ালেখা করেই বনে যান বিশেষজ্ঞ চিকিৎসক। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মা ও শিশু বিশেষজ্ঞ তাকমা লাগিয়ে দিনরাত রোগী দেখছেন তিনি। ফি কম নেয় অনেক রোগী তার কাছে চিকিৎসা নিতে এসে প্রতারিত হচ্ছেন। ইনার প্রচুর দিনের অভিজ্ঞতা, আমি ছোটকাল থেকে নাম শুনে আসছি এবং ছোটকাল থেকেই আসি আমি এখানে। এর এমনি অনেক নাম ডাক, এখানে আমরা আগেও অনেক সমস্যার জন্য এসেছি। এখানে এর আগেও আমি চিকিৎসা হয়েছে এখানে অন্য বিষয় নিয়ে, এখন আবার জ্বরের কারণে এখানে আসছি। কথিত ওই চিকিৎসক তার মাধ্যমিক পাশ ভাগিনা বিক্রম সাহাকে স্বল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলেছেন চক্ষু বিশেষজ্ঞ, যার প্রমাণ মেলে সময় সংবাদের ধারণকৃত ফুটেজে। চিকিৎসার কোনো সনদপত্র দেখাতে পারেননি উত্তম কুমার সাহা। ডাক্তার পদবি ব্যবহার করতে পারে কিনা প্রতিবেদকের এমন প্রশ্নে নিজের ভুল স্বীকার করেন তিনি। সাধারণ চিকিৎসা হিসেবে প্র্যাকটিস করি তো সব রকম রোগী দেখতে হয়, রাইট না আর কি, বৈধতা নাই। এসব হাতুড়ে ডাক্তারদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। একমাত্র এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নামের আগে ডক্টর লিখতে পারেন না এবং এটা আইনত অবশ্যই দণ্ডনীয় অপরাধ, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। জেলা সিভিল সার্জন জানালেন, ভুয়া চিকিৎসকদের ধরতে অভিযান শুরু করেছেন তারা। ডাক্তার যারা প্রতারণা করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে এবং তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 63 বছর বয়সী উত্তম কুমার 40 বছর ধরে রোগীদের চিকিৎসা করছেন ডাক্তার পরিচয়ে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পদ্মায় আর 1 মাস পরই দেখা যাবে পুরো সেতু। আজ বসেছে সেতুর আরও একটি স্প্যান। মাঝ নদীতে 9 ও 10 নম্বর পিলারের উপর 37তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান এখন 5.5 কিলোমিটারের বেশি সেতু। বাকি থাকা 4টি স্প্যানের মধ্যে 2টি যোগ হবে এ মাসে। বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। বৃহস্পতিবার সকাল 9টায় কাজ শুরুর কথা। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে স্প্যান নিয়ে অপেক্ষমান ক্রেনটি। তবে নদীতে কুয়াশার কারণে কাজ শুরু করতে বেশ দেরি হয়। অবশেষে 11:15 নাগাদ স্প্যান নিয়ে রওনা দেয় ভাসমান ক্রেন তিয়ান ইউ। একটি স্প্যানের ওজন প্রায় 3600 মেট্রিক টন। ক্রেনটির ধারণ ক্ষমতা 4000 মেট্রিক টন। তাই ধীরে ধীরে পানি কেটে এটি এগিয়ে যেতে থাকে মাঝ নদীর দিকে। ইয়ার্ড থেকে প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় ক্রেনটিকে। ঘণ্টাখানেকের মধ্যে সেতু 9 ও 10 নম্বর পিলারের কাছে পৌঁছে যায় ক্রেনটি। নোঙর করা শেষে মাওয়া-প্রান্তে আগে বসানো 7টি স্প্যানের সাথে জোড়া লাগানোর কাজ শুরু হয়। সময় লাগে 2 ঘন্টার বেশি। নতুন স্প্যানটি যোগ হওয়ার মাধ্যমে মাওয়া-প্রান্তেও এখন টানা দৃশ্যমান প্রায় 1.5 কিলোমিটার সেতু। সপ্তাহের ব্যবধানে একটার পর একটা নতুন স্প্যান যোগ হওয়া আশাবাদী করে তুলছে দুই পারের মানুষদের। দেখলে মনটা ভরে যেতেছে, খুব ভালো হচ্ছে। সারা বাংলাদেশে যোগাযোগ এটার সাথে, মানে যোগাযোগ ব্যবস্থাটা এত সুন্দর হচ্ছে, মানুষ মনে হয় না স্বস্তি নিঃশ্বাস ফেলতেছে আর কি। খুব অধীর আগ্রহ অপেক্ষা করতেছি, আর এই বাকি 4টা স্প্যান কবে উঠবে লাগাবে আমরা সেই অপেক্ষায় আছি। কারণ আমরাও চাই যত দ্রুত সম্ভব এই ব্রিজটা উদ্বোধন হোক, মানুষের কষ্ট লাঘব হোক, দক্ষিণবঙ্গের মানুষ শান্তি পাক। ব্রিজটা যখন থাকতো তো লাগতো আধা ঘন্টা, এখন লাগলো প্রায় 2-2.5 ঘন্টা। আইতে অনেক সময় লাগলো, তো ব্রিজটা গেলে আমগুলিকে অনেক উন্নত। চলতি মাসে 4টি স্প্যান বসানোর পরিকল্পনা। সেই হিসেবে আগামী 2 সপ্তাহে আরও 2টি স্প্যান বসানো হবে। 11 অক্টোবর থেকে 12 নভেম্বর 1 মাসে পদ্মা সেতুতে যোগ হয়েছে জাদুকরি 6টি স্প্যান। আগে যেখানে একটি স্প্যান বসতেই 1 থেকে 2 মাসের বেশি সময় লাগতো, সেখানে এই 1 মাসে 6টি স্প্যান বসানো ইঙ্গিত করে বাকি 4টি স্প্যান বসাতে বেশি সময় লাগবে না। আর তারপরে কেবল বাকি থাকবে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। চট্টগ্রামের বাঁশখালীতে র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে 11টি জলদস্যু বাহিনীর 34 জন সদস্য।
সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করেন জলদস্যুরা। এদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ ছাড়া বাকি সব মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে র্যাব। নিজামুদ্দিনের ক্যামেরায় চট্টগ্রামের বাঁশখালী থেকে শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। এক ইউনিট বিদ্যুতের জন্যই খরচ দিতে হচ্ছে ১৫০০ টাকারও বেশি। ক্যাপাসিটি চার্জের বোঝায় রাজধানীর পানগাঁও বিদ্যুৎ কেন্দ্রের জন্য এ হারেই টাকা গুনতে হচ্ছে পিডিবিকে। সমালোচনার মধ্যেও ২০১৭-১৮ অর্থ বছরে অনুমোদন পাওয়া তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বেশিরভাগই এখন এভাবে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে, যা অব্যবস্থাপনা আর ভুল পরিকল্পনার পরিণতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আরেফিন প্রিন্সের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর পাশে কেরানীগঞ্জের পানগাঁওয়ে মার্কিন কোম্পানি এপিআর এনার্জির ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। লোডশেডিং সামলানোর কথা বলে ২০১৭ সালে অনেকটা তড়িঘড়ি করেই অনুমোদন দেওয়া হয়েছিল বেশি উৎপাদন ব্যয়ে ডিজেল চালিত এই বিদ্যুৎ কেন্দ্রটির। কিন্তু বাস্তবতা হলো গত ২ বছরের বেশিরভাগ সময় বন্ধ রাখতে হয় জরুরি ভিত্তিতে অনুমোদন পাওয়া কেন্দ্রটির উৎপাদন। ফলে যতটুকু বিদ্যুৎই মিলেছে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ পরিশোধের চাপে তার দাম আকাশ ছোঁয়া। ২০১৯-২০ অর্থবছরে কেন্দ্রটির ইউনিট প্রতি উৎপাদন ব্যয় পড়েছে রেকর্ড ১৫৮০ টাকা, যেখানে দেশে গড় বিদ্যুৎ উৎপাদন খরচ ৬ টাকার মতো। ২০১৭-১৮ অর্থবছরে বিদ্যুৎ মহাপরিকল্পনাকে পাশ কাটিয়ে অনুমোদন পাওয়া ডিজেল চালিত বেশিরভাগ কেন্দ্রের চিত্র প্রায় একই। ২০১৯-২০ অর্থবছরে তেলভিত্তিক ৫টি বেসরকারি কেন্দ্র থেকে সক্ষমতার ১% কম বিদ্যুৎ এলেও রাষ্ট্রকে গুনতে হয়েছে ১৬০০ কোটি টাকারও বেশি। ফলে এসব কেন্দ্রের ইউনিট প্রতি বিদ্যুতের খরচ দাঁড়ায় ৩১১ টাকা থেকে শুরু করে ১৫৮০ টাকা পর্যন্ত। নানা সমালোচনার মধ্যেও বিদ্যুৎ পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলে যেসব কেন্দ্র স্থাপন করা হয়েছিল জরুরি ভিত্তিতে, সেগুলোর অনেকগুলোই এখন বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই বিদ্যুতের গড় উৎপাদন ব্যয়ের উপর চাপ বাড়ানো এসব কেন্দ্রগুলো ঠিক কতটা যৌক্তিক পরিকল্পনার ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছিল সে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। বলতে পারেন এটা পারফেক্ট হয়নি, কিন্তু এটা শুধুমাত্র এমার্জেন্সি মিট আপ করার জন্য এই পাওয়ার স্টেশনগুলো নেওয়া হয়েছিল। তবে এই পাওয়ার স্টেশনগুলো নেওয়া হয়েছে মাত্র ৫ বছরের জন্য। এই ৫ বছর আসলে প্রথমে চিন্তা করা হয়েছিল যে আমাদের আরও ৫ বছর হয়তো বিদ্যুতের ক্রাইসিসটা থাকবে। বিশেষজ্ঞরা মনে করেন ভুল নীতির কারণে বাড়তি বোঝা চাপছে জনগণের ওপর। সামগ্রিক দিক যৌক্তিকভাবে মূল্যায়ন করে অপ্রয়োজনীয় তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি বাতিলের পরামর্শ বিশেষজ্ঞদের। চুক্তি শেষ করার যথেষ্ট স্কোপ আছে। একে হলো এদের উৎপাদন খরচ বেশি, ২ নম্বর হলো এগুলি উৎপাদনেও আসছে না, এগুলি ব্যবহারও করছি না, কিন্তু ক্যাপাসিটি চার্জ দিয়ে পিডিবির উপরে একটা বাড়তি খরচ চাপিয়ে দিচ্ছে এবং পিডিবি অনেকটা দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা কতটা মানা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বিভিন্ন স্থানে ১ ঘন্টায় পুড়ল ৭টি বাস। উত্তরায় উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সরকারি বাসে আগুন দিল বিএনপি। দেশের শান্তি বজায় রাখা একান্ত প্রয়োজন। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ রুখতে গোয়েন্দা কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং করোনার কারণে এবছর আর খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। ছুটি বাড়ল ১৯ ডিসেম্বর পর্যন্ত। শীত আসার সাথে সাথেই বাড়ছে শিশুদের নিউমোনিয়া। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।